ওকে, আমাদের আগের ভিডিও ছিল আসলে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট IS 16 অনুসারে আমরা শুধুমাত্র রিকগনিশন, ইনিশিয়াল কস্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট রিপোর্টিং নিয়ে আমরা IS অনুযায়ী আলোচনা করেছিলাম। একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। তো প্র্যাকটিক্যালি আসলে পরীক্ষায় কেমন আসে সেটি দেখার জন্য একদম খুব সহজ একটি অঙ্ক আমি ICMA এর পরীক্ষা থেকে উঠিয়ে নিয়ে আসছি, যাতে ঠিক আমরা রিকগনিশন এবং ইনিশিয়াল কস্ট এবং সাবসিকুয়েন্ট রিপোর্টিংটা আসলে প্রশ্ন আকারে কিভাবে হতে পারে সেটা যেন ইজিলি খুব সুন্দরভাবে বুঝতে পারি। আমরা একটি অঙ্কতে চলে যাচ্ছি। অন জানুয়ারি 1, 2001, Orion Company acquired production equipment in the amount of take 5 lakh. The following additional costs are incurred: delivery cost, installation cost, general administrative cost of an indirect nature take 3000. Okay. আমি আসলে পার্টস বা একদম প্রশ্ন চলে যাই, তারপরে আমরা প্রশ্ন থেকে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটার দিকে পরে যাচ্ছি। প্রশ্নে বলা আছে অ্যাজ পার IS 16 হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য অ্যাসেট। আচ্ছা, তাহলে কত টাকা কস্ট হিসাবে আমরা রিকগনাইজ করব এই অ্যাসেটটার সেটা জানতে চেয়েছে, এবং হোয়াট আর দ্য অ্যানুয়াল চার্জেস ইন দ্য স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম রিলেটেড টু দ্য কনজামশন অফ দ্য ইকোনমিক বেনিফিটস এমবডিড ইন দ্য অ্যাসেটস। ওকে, তাহলে দুটি প্রশ্ন এখানে, যে এই যে অ্যাসেটটা কিনা হলো এটার খরচ মানে টোটাল ব্যয় কত টাকা হিসেবে আমি রিকগনাইজ করব, এইটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমি কত টাকা চার্জ, আমরা চার্জ বলতে আসলে কিন্তু ডেপ্রিসিয়েশনকে জানি, যে কত টাকা আমি ডেপ্রিসিয়েশন হিসাবে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে দেখাবো, এটা জানতে চেয়েছে। ওকে, তাহলে কস্ট রিকগনাইজেশনের জন্য আমরা জানি যে আমরা পড়েছি যে প্রথমত যে অ্যাকুইজিশন কস্ট, যেটা এই যে অ্যাকুইজিশন কস্ট 5 লাখ, এটা সরাসরি চলে আসবে। পণ্যটা ডেলিভারি আনতে খরচ গেছে 38,000 টাকা, এটিও কস্টের মধ্যে যোগ হবে অ্যাজ পার IS। ইনস্টলেশন কস্ট 24,500, এটিও চলে আসবে সরাসরি, যেহেতু এই ইকুইপমেন্টটা ইউজের আগ পর্যন্ত এই খরচটা হয়েছে। ওকে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এগুলো ডাইরেক্টলি IS-এ বলা আছে। যেমন আমরা একদম যদি দেখি IS-এ একদম ডিরেক্টলি বলা আছে যে এই যে এই যে এক্সাম্পলস অফ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট কোনগুলো: কস্ট অফ সাইট প্রিপারেশন, এই যে ইনিশিয়াল ডেলিভারি অ্যান্ড হ্যান্ডেলিং কস্ট, ইনস্টলেশন অ্যান্ড অ্যাসেম্বলি কস্ট, তার মানে আমরা ডেলিভারি কস্ট এই যে পেলাম, তার মানে এটা আসবে। তারপর ইনস্টলেশন কস্ট পেলাম, এটাও আসবে। সো এটা নিয়ে কোনো শঙ্কা নেই। এখানে আরেকটা আছে যে যেটা যেটা আমি গুরুত্বপূর্ণ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অফ অ্যান ইনডাইরেক্ট নেচার অফ টেক 3000। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো এটা কি আমরা কস্ট হিসাবে আনবো? দেখেন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এটা হচ্ছে একটা সাধারণ ব্যয়। একটা সাধারণ ব্যয় কোনটা বোঝায়? যে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু কিছু সাধারণ খরচ হয়ে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু খরচ হয়ে থাকে, সেটা প্রতিষ্ঠানের একদম সাধারণ ব্যয় ইন টোটাল। সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ইকুইপমেন্টের কারণে ঘটছে বা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে ঘটছে এরকম না, কিন্তু এটি সাধারণ একদম খুব তার মানে এটি কিন্তু আসবে না, এটি কিন্তু কস্টের সাথে যোগ হবে না। আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা একদম IS-এ চলে যাই। দেখেন IS-এ এই যে এক্সাম্পলস অফ কস্ট দ্যাট আর নট কস্ট অফ অ্যান আইটেম অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। দেখেন এই যে এখানে স্পেশালি বলা আছে ডি, 19-এর ডিতে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার জেনারেল ওভারহেড কস্ট, এটা কিন্তু কস্ট হিসাবে যাবে না। তা আমি আসলে মূলত এই ম্যাথটা দিয়ে এবং IS-টা দিয়ে এটাই বোঝাতে চেয়েছি যে কেউ যদি প্রপারলি IS-গুলো খুব ভালোভাবে ভেঙে ভেঙে একদম পয়েন্ট টু পয়েন্ট আকারে পড়ে এবং নোট রাখে, তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। এখন কেউ যদি একদম থিওরির মতো করে IS-টা পড়ে গেল একবার, কিন্তু সে পয়েন্টগুলো বুঝলো না এবং মাথায় নিল না, তাহলে কিন্তু সে পরীক্ষার হলের মধ্যেও বায়াসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিরকম বায়াসড হবে? সে হয়তো এটাতে চিন্তা করবে এটাকে নিব কি নিব না, নিব কি নিব না, এরকম অনেক হয়। ওকে, তো আমরা এটা প্রমাণ পেলাম, এটা আসবে না। ওকে, দেন আসি, দ্য ইনস্টলেশন অ্যান্ড সেটিং আপ পিরিয়ড টুক 3 months। আচ্ছা, ইনস্টলেশনটা করতে 3 মাস সময় লাগছে
and an additional take 21,000 was spent on cost directly related to bringing the asset to its working condition. ওকে, আমরা জানি, আমরা এর আগের ভিডিওতে পড়েছি যে একটি অ্যাসেট কিনে আনা থেকে একদম এটার ওয়ার্কিং কন্ডিশনে করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সকল খরচকে কিন্তু ক্যাপিটালাইজেশন করব। যখনই এটা ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে এবং প্রোডাকশনের জন্য রান হয়ে যাবে, এরপরে কিন্তু আমরা আর কস্ট ক্যাপিটালাইজেশন করব না। তাহলে ওয়ার্কিং কন্ডিশনে আনার জন্য আরও অ্যাডিশনাল 21,000 টাকা খরচ হয়েছে, এটাও কস্টের সাথে যোগ হবে। ওকে, তারপরে দেখেন লাইনটা আছে, দ্য ইকুইপমেন্ট ওয়াজ রেডি ফর ইউজ অন এপ্রিল 1, 2001। আচ্ছা, এই যে তারিখটা দিয়ে দিল যে এপ্রিল 1 তারিখে এই ইকুইপমেন্টটা একদম রেডি হয়ে গেছে, এইটা আমাদের খরচ নির্ণয় করতে ব্যবহৃত হবে। এই তারিখটা দিয়ে জাস্ট একটা হিন্টস দিয়ে দিছে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা হিন্টস দিয়ে দিয়েছে ওরা। আপনার কাছে কিন্তু ওরা প্রশ্নে চাইছে যে অ্যানুয়াল চার্জেস ইন দি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। তো এইখানে এই তারিখটা দিয়ে বোঝা গেল, আমরা দুইটা জিনিস এখানে অ্যাজাম্পশন করতে পারি, যে আমরা ধরে নিতে পারি যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা ডিসেম্বর 31, 2001 তারিখে শেষ হবে, তাহলে অ্যানুয়াল চার্জ কত আসবে। এইভাবে আমরা আগাবো, আমরা একটু সামনে যাই, তারপরে আর একটু ভালোভাবে বুঝতে পারবো এটা। এরপরে আসি, কারণ আমরা আগে কস্টটা রিকগনাইজ করি যে আসলে আমার কস্টটা কত হবে। তো মান্থলি ম্যানেজারিয়াল রিপোর্ট ইন্ডিকেটেড দ্যাট ফর দ্য ফার্স্ট 5 months the production quantities from this equipment resulted in an initial operating loss of take 50,000 because of small quantities produced। দেখেন খুব সুন্দর একটা কথা বলছে যে ম্যানেজারিয়াল রিপোর্টে আসতেছে যে প্রথম এই যে ইকুইপমেন্টটা আমরা ইনস্টল করলাম, এই এপ্রিল 1, 2001 তারিখে যে আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এটা দিয়ে প্রোডাকশন হয়েছে, তো সেখানে সেই প্রোডাকশন থেকে একটা ইনিশিয়াল অপারেটিং লস হয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছি যে যখন থেকে প্রোডাকশন শুরু হয়ে যাবে এর পরের খরচগুলো কিন্তু আর ক্যাপিটালাইজেশন হবে না। তাইলে এই যে দেখেন এই যে এটা প্রোডাকশন শুরু হওয়ার পরের অপারেটিং লস, তাহলে কি এটা কস্টের সাথে যাবে? এটা কিন্তু আর যাবে না। ওকে, তারপরে দ্য মান্থস দেয়ার আফটার শোড মাচ মোর পজিটিভ রেজাল্ট। দ্য ইকুইপমেন্ট হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 14 years and a residual value of 25,000. Estimated dismantling cost আর take 15,000। এই যে এইখানে যে আরেকটা খাবার লাগে, অনেকেই এই যে এস্টিমেটেড ডিসমেন্টেলিং কস্ট এইটাকে আর কস্টে অনেকেই রিকগনাইজ করে না। এটা IAS 16 স্পষ্ট বলা আছে যে আপনি একটা অ্যাসেট যেদিন কিনে আনবেন, যেদিন রিকগনাইজ করে ফেলবেন, সেই রিকগনাইজ করার দিনই আপনাকে একটা অ্যাজাম্পশন ক্রিয়েট করতে হবে যে এই অ্যাসেটটাকে বিনষ্ট করতে বা এটাকে টোটালি ডিলিট করতে আপনার ওই দিনে কেমন খরচ হতে পারে, এটা আপনি এস্টিমেট করবেন। সেই এস্টিমেটেড খরচটাকে আপনি কিন্তু কস্ট হিসেবে রিকগনাইজ করবেন। তাহলে কস্টের মধ্যে কিন্তু এই এস্টিমেটেড ডিসমেন্টেলিং কস্টটা যাবে। তাহলে আমরা আবারও আসি যে কস্টটা নির্ণয় করতে বলছে কি কি যাবে। প্রথমত এই যে অ্যাকুইজিশন কস্ট 5 লক্ষ টাকা, ডেলিভারি কস্ট 38,000 টাকা, ইনস্টলেশন কস্ট 24,500 টাকা, এই যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু ব্রিং দ্য অ্যাসেট ইনটু ওয়ার্কিং কন্ডিশনে আনার জন্য আরও যে খরচগুলো হয়েছে সেটা প্রায় 21,000, এবং এই যে এস্টিমেটেড ডিসম্যান্টেলিং কস্ট এইটা সহ টোটাল এই 5,98,500 টাকা এই ইকুইপমেন্ট বাবদ আমরা কিন্তু রিকগনাইজ করব বা ক্যাপিটালাইজ করব। তাহলে কোন দুইটা খরচ আমরা করব না? সেটা হচ্ছে এই যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যেটা এটা কিন্তু আমরা রেকর্ড করব না কস্ট হিসাবে। আরেকটা হচ্ছে এই যে ইনিশিয়াল অপারেটিং লস 15,000, এটা কিন্তু আমরা রিকগনাইজ করব না। ভেরি ইজি। সো যখন আমরা যখন এই যে 5,98,500 পেয়ে গেছি, এটা প্রশ্নে চাই নাই, তারপর আমি একটু দেখাই দিতে চাইছি যে আমরা আসলে কিভাবে রিকগনাইজটা করব। আমরা জানি যে আমরা ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক, ক্যাশ অথবা পেয়েবল ক্রেডিট, কত হবে অ্যামাউন্ট 5,98,500। ভেরি সিম্পল। এখন আসি অ্যানুয়াল চার্জ। আমাদের কাছে অ্যানুয়াল চার্জ চাইছে। তো আমরা জানি যে একটা অ্যাসেটের অ্যানুয়াল চার্জ বলতে আসলে মূলত ডেপ্রিসিয়েশন চার্জ করাকে বোঝায়। তাহলে ডেপ্রিসিয়েশনের যেহেতু এখানে কিছু বলা নাই প্রশ্নে, দেখেন প্রশ্নে কিন্তু কোন মেথডে আমি ডেপ্রিসিয়েশনটা চার্জ করব বলা নাই। তো যেহেতু এখানে ইউজফুল লাইফ দেওয়া আছে এবং রেসিডুয়াল ভ্যালু দেওয়া আছে, আমরা স্ট্রেট লাইন মেথডে করে ফেলতে পারবো। তো স্ট্রেট লাইন মেথডের সূত্র হচ্ছে কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু বাই ইউজফুল লাইফ। কস্ট আমরা পেলাম 5,98,500,
রেসিডুয়াল ভ্যালু 25,000, এটা বাদ যাবে, ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে কিন্তু আমার অ্যানুয়াল চার্জ, এই যে 1 বছরের অ্যানুয়াল চার্জ বের হয়ে গেল। অ্যান্সারটা কিন্তু এখানেই সমাপ্ত হতে পারত, কিন্তু দেখেন এটাই হচ্ছে মজাদার যে আইসিএমইবি বা প্রফেশনাল ইনস্টিটিউটের প্রশ্নে কিছু না কিছু হলেও ওরা ইন্টারেস্টিং পার্ট দিয়ে দেয়, এবং জাজমেন্ট মানে আপনি আসলে কতটুকু বেস্ট জাজমেন্ট করতে পারেন কিনা সেটাই কিন্তু ওরা চেক করে। ঠিক আছে, আপনি কিন্তু এই অ্যান্সার এখান পর্যন্ত দিলেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখেন আমরা জানি যে অ্যাসেটটা কিন্তু এই যে ইউজ রেডি ফর ইউজ এপ্রিল 1, 2021, তাইলে আমরা যদি ডিসেম্বর 31, 2001-কে পিরিয়ড ইন্ড ধরে থাকি, তাহলে অ্যাসেটটা ইউজ হলো কিন্তু 9 মাসের জন্য, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। তাইলে আসলে অ্যানুয়াল এই পিরিয়ড ইন্ডের চার্জ আসে আসলে 30,731.21। আচ্ছা, এখন দেখেন যদি প্রশ্ন আর একটু টুইস্ট খাটাইতো, প্রশ্ন যদি স্পেশালি বলে দিত, একদম ডাইরেক্টলি বলে দিত, এখন তো আমরা অ্যাজিউম করছি যে হ্যাঁ পিরিয়ডটা ইন্ড হয়েছে 31 ডিসেম্বর 2021, তাহলে আমরা একদম লিখে দিছি যে যদি পিরিয়ড 31 ডিসেম্বর 2021-এ ইন্ড হয়, তাহলে কিন্তু খরচটা আসবে এই যে 30,723.21। আপনি যদি আরেকটু জাজমেন্ট খাটান যে না এটা নাও তো হতে পারে, তাহলে আপনি একদম লিখে দিবেন। এটাই হচ্ছে মানে প্রফেশনাল পরীক্ষার সবচেয়ে সৌন্দর্য, যে আপনি আপনার সর্বোচ্চ নোটস, জাজমেন্ট, মেধা খাটিয়ে অ্যান্সার করবেন, তাহলেই হচ্ছে আপনার পাশ করার সম্ভাবনা তত বেশি বাড়বে। যেমন আমি যদি ধরে রাখি যে 30শে জুন 2021-এ পিরিয়ড ইন্ড হয়েছে, তাহলে অ্যাসেটটা ইউজ হলো কয়দিন? এপ্রিল, মে, জুন, 3 মাস। তাহলে সেক্ষেত্রে আমি 3 মাসের খরচ 10,221.7 ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করব। তাহলে যদি 31 ডিসেম্বর 2021 9 মাস হয়ে থাকে পিরিয়ড, তাহলে হচ্ছে আমি ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করব 30,723। যদি 3 মাস হয়ে থাকে তাহলে 10,241.07। দ্যাটস অল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে মোটামুটি একটা ম্যাথ দিয়ে আমরা মোটামুটি একটা IS-16 থেকে আসলে কিভাবে আসলে পয়েন্ট টু পয়েন্ট পড়ে আপনি অ্যান্সার, আপনাকে বেস্ট অ্যান্সার হিসাবে রেডি করবেন, বেস্ট ক্যাপেবল হিসাবে রেডি করবেন, এবং আইএসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়াটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা একদম ভালোভাবে বুঝে গিয়েছি। আমার মতে ভালো মতো বুঝে যাওয়া দরকার, বা বুঝে যাওয়া উচিত একজন ছাত্রের, যে আমাকে আইএসগুলো খুব ভালো করে পড়তে হবে, এবং স্পেশালি আইফা আপনাকে পাস করতে হলে সিলেবাসের যতগুলো আইএস আছে সবগুলো আপনাকে খুব ভালো করে ভেঙে 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 পড়তে হবে, নোটস নিতে হবে, প্রতিটা লাইন কেন আসবে কেন আসবে না, কি কেন কিভাবে, এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে, জানলেই আপনার পক্ষে ভালো করা সম্ভব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান। যার যার ভালো লাগে দেখবেন, এবং অবশ্যই আপনাদের কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জানার আগ্রহ থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। আই উইল অ্যাসিস্ট ইউ এগেইন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।